হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি আজকে আমার নিউ টপিক যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম টানেলিং। তো আগের দিন আমি কোয়ান্টাম টানেলিং কি ব্যাপারটা বলেছিলাম, আর এটাও বলেছিলাম শেষে যে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম টানেলিং কি হতে পারে সেটা দেখবো না, সেটা কি ছিল বলেছিলাম আলফা ডিকে। তো আজকে আমরা মেনলি আলফা ডিকের ওপর জানবো। ওকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো যাই হোক, শুরু করছি তাহলে আজকের টপিক অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম টানেলিং, যেটা হচ্ছে এক্সপ্লানেশন অফ আলফা ডিকে। তো এটা প্রথম ফার্স্ট অবজার্ভ করেছিলেন গ্যামো ইন্ডিপেন্ডেন্টলি গার্নি অ্যান্ড কন্ডেন ইন 1928 অন দ্য বেসিস অফ কোয়ান্টাম টানেলিং। 1928 সালে প্রথম এটা দেখা যায়। দুই কি বলছে, আলফা পার্টিকেলে কি থাকে না, দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। এর ফলে কি হচ্ছে না, এই কম্বিনেশনটার জন্য এর বাইন্ডিং এনার্জিটা খুব বেশি হয়, হ্যাজ লার্জ বাইন্ডিং এনার্জি, হেন্স ফর্ম স্টেবল স্ট্রাকচার। সেই জন্য স্ট্রাকচার যেটা তৈরি করে সেটা খুব স্টেবল হয়। তো তিনটে পয়েন্ট বললাম, তারপরে আরও দুটো পয়েন্ট বলছি। এইগুলো হচ্ছে আলফা ডিকের পিছনে যে থিওরিগুলো কাজ করছে সেই থিওরিগুলো আমি প্রথমে বলে দেওয়ার চেষ্টা করছি। তো তিনটে কী কী বললাম না, 1928 সালে প্রথম গ্যামো গার্নি আর কন্টন ইন্ডিপেন্ডেন্টলি এগুলো অবজার্ভ করেন এই কোয়ান্টাম টানেলিংয়ের বেসিসে আলফা ডিকেটা। আলফা পার্টিকেল কি থাকে না, আলফা পার্টিকেল দুটো প্রোটন আর দুটো নিউট্রনের সমন্বয়ে গঠিত হয়, আর এদের কম্বিনেশনের বাইন্ডিং এনার্জিটা প্রচুর বেশি হয়, এদের স্ট্রাকচারটা স্টেবল হয়। 4 নম্বর কি বলছি, ইট রিমেন্স ইনসাইড দ্য নিউক্লিয়াস ফর সাম মোমেন্টস। তো আমরা দেখছি কিনা, যেহেতু আলফা পার্টিকেলটা কি হচ্ছে না, প্রোটন আর নিউট্রন নিয়ে তৈরি হয়েছে, তো প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। তাই এটা বলা যায় যে এটা কিছুক্ষণের জন্য মানে এমিট হওয়ার আগে, মানে আলফা যে এমিশনটা হচ্ছে আলফা পার্টিকেলের, সেই এমিশন হওয়ার কিছুক্ষণ আগে সে একদম নিউক্লিয়াসের ইনসাইডে থাকে। 5 নম্বর বলছি কি, সো দে আর স্ট্রংলি অ্যাট্রাকটিভ নিউক্লিয়ার ফোর্স। আমরা জানি কি যে নিউক্লিয়াসের মধ্যে এতগুলো প্রোটন বা নিউট্রনকে কি এতটা একসাথে রাখছে না, অ্যাট্রাকটিভ ফোর্স যেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, যার রেঞ্জটা শুধু নিউক্লিয়ার ডাইমেনশনের মধ্যেই কার্যকর। মানে প্রোটন তার আধানটা নিউট্রনে দিয়ে দিচ্ছে, এইভাবে আদান প্রদানের ফলে যে ফোর্সটা তাদের মধ্যে জেনারেট করছে সেটাই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, যেটা খুব অ্যাট্রাকটিভ। আর হচ্ছে রিপালসিভ কুলম ফোর্স বিটুইন টু প্রোটন, যেহেতু প্রোটন দুটোই চার্জ হচ্ছে পজিটিভ, তো তাদের মধ্যে অবশ্যই কুলম ফোর্সটা রিপালসিভ টাইপের হবে। আর এই অ্যাট্রাকটিভ নিউক্লিয়ার ফোর্সটা একটু কুলম ফোর্সের থেকে বেশি হয় নিউক্লিয়াসের ভিতরে থেকে। এবার এমিশনের পর কি হয় সেটা আমি বলে দিই। তো 6 নম্বর পয়েন্টটা কি বলতে চাইছে না, আফটার এমিশন ফ্রম নিউক্লিয়াস দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ নিউক্লিয়ার ফোর্স অ্যাজ ইট ইজ শর্ট রেঞ্জ ফোর্স, যেটা আগেই বললাম। যেহেতু এটা নিউক্লিয়াসের বাইরে রেঞ্জে আর অ্যাক্ট করতে পারে না, সেই জন্য এই ফোর্সের আর এক্সিস্টেন্স থাকে না এমিশনের পর। তখন কি হয় না, অনলি কুলম ফোর্স ডমিনেটস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কামস টু দিস অ্যারেনা। আর কুলম ফোর্সই শুধু ডমিনেট করতে শুরু করে, আর কুলম ফোর্সের জন্যই তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি তৈরি হয়ে যায়। আর এই পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে 2ZE²/4πε আর হচ্ছে গ্রেটার দেন R0। R0 কি সেটা আমি এক্ষুনি একটা স্কেমেটিক ডায়াগ্রামের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো। আর এখানে Z হচ্ছে অ্যাটমিক নাম্বার, ε0 ফ্রি স্পেস পারমিটিভিটি, আর R হচ্ছে ডিস্টেন্স, E হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রন আর প্রোটনের চার্জ আমরা জানি সেম হয়। তো তাহলে পোটেনশিয়ালটা দাঁড়াচ্ছে হচ্ছে, যেটা হচ্ছে ডিস্টেন্সের ফাংশন, এইটা 2Z²/4πε r। এবার একটা আমি স্কেমেটিক ডায়াগ্রাম আঁকবো। তো এখানে যে আমি স্কেমেটিক ডায়াগ্রামটা এঁকেছি, এটার ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে পোটেনশিয়ালটা রয়েছে, যেটা ডিস্টেন্সের ফাংশন, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি ডিস্টেন্সটাকে রেখেছি। এটা হচ্ছে পোটেনশিয়াল ওয়েলটার হাইট, পোটেনশিয়াল ওয়েলটার হাইট হচ্ছে এইচ, আর এটা হচ্ছে এনার্জি ই, যেটা হচ্ছে পার্টিকেলটার আলফা পার্টিকেলের কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল ওয়েলটার উইথ হচ্ছে 0 থেকে R0, এই R0 অবধি হচ্ছে উইথ। ওকে, আর এখানে ইটা হচ্ছে কি, একটা ই কি বোঝাচ্ছে না, কাইনেটিক এনার্জি উইথ হুইচ দ্য আলফা পার্টিকেলস emit।
যেই কাইনেটিক এনার্জি নিয়ে আলফা পার্টিকেলগুলো এমিট করছে সেটা হচ্ছে ই, যেটা যখন আর এ হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখবো যে এনার্জির যেটা আছে আর এই হাইটটা অনেক বেশি, পোটেনশিয়াল হাইটের চেয়ে এনার্জি কিন্তু অনেক কম, কিন্তু তাও দেখতে পাচ্ছি কিন্তু এই যে ট্রান্সমিট হচ্ছে। এটাই হচ্ছে টানেলিং এর জন্য হচ্ছে। এক্সাম্পল হিসেবে যদি নিই, এক্সাম্পল হিসেবে যদি আমি মনে করি 238 ইউরেনিয়ামে 238 আইসোটোপটাকে যদি আমি নিই, তার ক্ষেত্রে দেখবো এর যে পোটেনশিয়ালের হাইটটা সেটা হয় অ্যাপ্রক্সিমেটলি 30 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। আর এর কাইনেটিক এনার্জি থাকে হচ্ছে যখন এর নিউক্লিয়াস থেকে কোনো আলফা পার্টিকেল এমিট করে তখন তার কাইনেটিক এনার্জি 5 থেকে 6 মেগা ইলেকট্রন ভোল্টের হয়। তো 5 থেকে 6 মেগা ইলেকট্রন ভোল্টের একটা পার্টিকেল 30 মেগা ইলেকট্রন ভোল্টের হাইটের একটা পোটেনশিয়াল ওয়েলকে কি করে টানেল করে বেরিয়ে যায় সেইটা একটু বাদে আমি আসছি, প্র্যাকটিক্যাল ব্যাপারটা এটা এরকম হয়, এইটুকু আগে জেনে রাখো। বা এমনি আর এখানে যদি R0, এই যে R0 বাই আর এর যে রেশিওটা, এটা কিরকম হতে পারে না, R0 বাই আর এর রেশিওটা এরকম হতে পারে, যদি আমি 204 পোলোনিয়াম 84 এর ক্ষেত্রে দেখি, তাহলে এর ক্ষেত্রে এনার্জিটা কাইনেটিক এনার্জিটা থাকে হচ্ছে 5.4 মেগা ইলেকট্রন ভোল্ট মতো, এত থাকে। তো এরকম যদি 30 পাওয়া যায় তাহলে 30 মেগা ইলেকট্রন ভোল্টের একটা হাইট থাকে পোটেনশিয়ালের, তাহলে আর পাওয়া যায় হচ্ছে 43 ফেমটোমিটার, আর R0 পাওয়া যায় হচ্ছে 6.5 ফেমটোমিটার। মানে R0 বাই আর এই রেশিওটা মাচ লেস দেন 1 হয়, মাচ লেস দেন 1 হয়। কেন হয়? আর এই আর এর ভ্যালুটা কত হতে পারে, সেটা আমি এবার বলবো। হ্যাঁ, তো আমরা পোটেনশিয়াল ফাংশনটা আর এর কি জানতাম, 2ZE² বাই 4 পাই এপসাইলন নট আর, যেখানে আর হচ্ছে গ্রেটার দেন R0। তো এখানে একটা হচ্ছে কি Q1 আর Q2 ZE চার্জ একটা, আর একটার সাথে গুণ হচ্ছে 2E, দুটোকে গুণ করে 2ZE² পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে চার্জ ডটার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আলফা পার্টিকেল চার্জ। ওকে, তো এখন যদি আমি ভি এই স্মল আর এর জায়গায় যদি ক্যাপিটাল আর পুট করি, তাহলে 2ZE² বাই কত হবে, 4 পাই এপসাইলন নট আর হবে। আর ভি আর এটা কত, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি, তাহলে আর এর মান কত হবে, আর এর মান কততে কাইনেটিক এনার্জি পাবো না, আর এর মান তাহলে হয়ে যাবে 2ZE² বাই 4 পাই এপসাইলন নট ই। তাহলে আমি যদি পার্টিকেলটার অ্যাটমিক নাম্বার জানি, চার্জ জানি, এপসাইলন নট ফ্রি স্পেস পারমিটিভিটি কনস্ট্যান্ট আমি জানি, যদি আমি এনার্জিটা জানতে পারি পার্টিকেলের, তাহলে আমি অবশ্যই সেই ডিসটেন্সটা ফাইন্ড করতে পারি যেখানে তার কাইনেটিক এনার্জিটা পাওয়া যেতে পারে। ওকে, তো এই ছিল অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম টানেলিং অর্থাৎ এক্সপ্লেনেশন অফ আলফা ডিকের থিওরি পার্ট। তো এবার এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেবো, বা ম্যাথমেটিক্যালে প্রুফ করার চেয়েও বড় যেটা বলার, যেটা হচ্ছে যে কতটা পরিমাণ হয় সেই পরিমাণটা দেখবো, অ্যামাউন্টটা দেখবো আমরা। আচ্ছা, তো ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট টিটা কত ছিল, e⁻⁻g এর ওপর, তাই তো, যেখানে g এর ভ্যালুটা হচ্ছে কত, টোয়াইস m বাই h কাট স্কোয়ার, তার পাওয়ারে হচ্ছে হাফ, ইন্টিগ্রেশন লিমিট r0 থেকে r 2ZE² বাই 4 পাই এপসাইলন নট আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস ই টু দি পাওয়ার হচ্ছে হাফ, এত dr। এখানে কি কিছু আন্দাজ করা যাচ্ছে? আমি আগের ভিডিওতেই বলেছিলাম না টি কত হতে পারে, এক্সপোনেনশিয়াল -2/h কাট ইন্টিগ্রেশন x1 থেকে x2, আগের ভিডিওতেই আমি বলেছি টুয়াইস m vx মাইনাস e dx। ওকে, তো এইটাই আমি মডিফাই করে এটা লিখলাম, এটা আমার এলো। তো এবার আমরা এটাকে এভাবে রিরাইট করতে পারি, t ইকুয়াল টু
এখানে টিটা আগে পরে আনছি, আগে জি এর ভ্যালুটাই আমরা রিরাইট করছি, ঠিক আছে। জি ইকুয়াল টু তাহলে হচ্ছে 2 ইন্টু 4m জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এইচ কাট স্কোয়ার তার পাওয়ারে হাফ ইন্টু ইন্টিগ্রেশন আর জিরো থেকে আর 1 বাই স্মল আর মাইনাস 1 বাই ক্যাপিটাল আর তার পাওয়ারে হাফ ডিআর। ওকে, এবার এটা যদি আমি ইন্টিগ্রেট করে ফেলি তাহলে জি ফাইনালি এসে দাঁড়াবে 2 ইন্টু 4m জেডি স্কোয়ার আর বাই 4 পাই এপসাইলন নট এইচ কাট স্কোয়ার তার পাওয়ারে হাফ cos ইনভার্স আর জিরো বাই আর তার পাওয়ারে হাফ মাইনাস আর জিরো বাই আর মাইনাস আর জিরো স্কোয়ার বাই আর স্কোয়ার তার পাওয়ারে হাফ। এবার আমরা একটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করব না, যেহেতু আর জিরো বাই আর আমরা জানি মাচ মাচ লেস দেন 1, সেহেতু cos ইনভার্স, তাহলে আমি ধরছি এটাকে যদি আমি রেশিওটাকে x ধরছি যেটা x মাচ মাচ লেস দেন 1, তাহলে cos ইনভার্স x হচ্ছে পাই বাই 2 মাইনাস x এর সমান, ঠিক আছে। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করার পর আমাদের নেক্সট টার্ম কত আসবে সেটা দেখি। তাহলে অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করলে জি ফাইনালি আমার আসছে 2 ইন্টু 4m জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এইচ কাট স্কোয়ার তার পাওয়ারে হাফ, অবশ্যই এখানে একটা আর আছে, ইন্টু পাই বাই 2 মাইনাস 2 ইন্টু আর জিরো বাই আর তার পাওয়ারে হাফ। এটা ফাইনালি জি এর ভ্যালু আসছে। আর এখানে যদি আমি আর এর ভ্যালুটা, হয় যে আর এর ভ্যালু কি পেয়েছিলাম না, আর এর ভ্যালু পেয়েছিলাম যেটা হচ্ছে যে 2z স্কোয়ার বাই 2z স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ই পেয়েছিলাম, যেটা ওইটা আমি যদি আর এর ভ্যালুটা এখানে পুট করে দিই তাহলে ফাইনালি যে টি এর ভ্যালুটা আসবে অর্থাৎ ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা আসবে ফাইনালি, সেটা ঠিক আসবে এইরকম এক্সপোনেনশিয়াল মাইনাস 2 পাই জেডি স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এইচ কাট ইন্টু টোয়াইস এম বাই ই তার পাওয়ারে হাফ প্লাস 8 বাই এইচ কাট ইন্টু জেডি স্কোয়ার এম আর জিরো বাই 4 পাই এপসাইলন নট তার পাওয়ারে হাফ। তো এইটা আসবে আমার ফাইনালি ট্রান্সমিশন প্রবাবিলিটিটা। ওকে, তো এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেলাম। তো এখনো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে না, যে এনার্জি যদি পোটেনশিয়াল ডিফারেন্সের থেকে, পোটেনশিয়াল ওয়ালের হাইটের চেয়ে যদি কম হয় তাহলে টানেলিংটা হচ্ছে কি করে? ক্লাসিক্যালি তো ভাবাই যায় না, আমি বলেও ছিলাম, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি হচ্ছে কি করে? সেটা হচ্ছে কেন না হচ্ছে যখন রিজিয়ন 2তে, এটা তো রিজিয়ন 2, রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3, যখন এখানে পার্টিকেলটা আছে ও বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ ও ইয়ে করছে, মানে একবার এখানে অ্যাটাক করছে, আবার রিফ্লেক্ট ব্যাক করে আবার অ্যাটাক করছে, আবার অ্যাটাক করছে, যত বারবার এনকাউন্টার হচ্ছে সেইটা ওকে সেই প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে ট্রান্সমিশনের, যতবার হচ্ছে, যতবার এনকাউন্টার হচ্ছে তত প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। তো যদি ভি হচ্ছে ভেলোসিটি, যদি পার্টিকেল আলফা পার্টিকেলের ভেলোসিটি ভি হয় আর মাস যদি এম হয়, মাস যদি এম হয় যেমনটা হয় আর কি, তাহলে
নাম্বার অফ এনকাউন্টার কত হচ্ছে, নাম্বার অফ এনকাউন্টার এন হচ্ছে ভি বাই টোয়াইস আর, আর হচ্ছে মানে যেই ডিস্টেন্সের কাইনেটিক এনার্জিটা আসছে সেইটা। তাহলে ডিকে কনস্ট্যান্ট কত হচ্ছে, ডিকে কনস্ট্যান্ট ল্যামডা ইকুয়াল টু হচ্ছে তাহলে ভি বাই টু আর ইন্টু টাইম পিরিয়ড, ভি বাই টু আর ইন্টু টাইম পিরিয়ড। এবার তাহলে এম যদি আলফা পার্টিকেলটার মাস হয় তাহলে ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 2e/m, তার পাওয়ারে হাফ লিখতে পারি, তাই তো। তো এবার তাহলে যদি আমরা টাইমটা বার করি, যাতে লাইফ টাইম যদি বার করি, লাইফ টাইমটা আসবে হচ্ছে তাহলে 1/ডিকে কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্টের রেসিপ্রোকাল, যেটা আসবে হচ্ছে টোয়াইস আর বাই ভি ইন্টু 1/টি, যেটা হচ্ছে টোয়াইস আরটাকে যদি বাইরে করে নিই তাহলে আসবে হচ্ছে এম বাই টোয়াইস ই টু দি পাওয়ার হাফ ইন্টু 1/টি। এবার যদি আমি লগ নিয়ে নিই দুই বোথ সাইডে তাহলে আসবে হচ্ছে লগ টাউ ইকুয়াল টু লগ টোয়াইস আর এম বাই টোয়াইস ই বাই হাফ প্লাস সি বাই রুট ই মাইনাস ডি। তো এইখানে দেখবো যে এনার্জির ওপর কিরকম ডিপেন্ড করছে না, এনার্জি যত বাড়ছে তাহলে এটা কমছে, কিন্তু কতটা কমছে, লগারিদমিক টার্ম আছে তাই এর ওপর খুব একটা ডিপেন্ড করছে না এই এনার্জি। এখানে যে লগারিদমের বেশি এটা হচ্ছে কেন, এনার্জি যত বেশি হচ্ছে লগারিদমের ভিতরে আছে তো তত কম চেঞ্জ আসছে, তো এটা এই এনার্জির ওপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে এটা যেটা লগারিদমের বাইরে আছে। যত এনার্জি তাহলে বাড়ছে তাহলে এই পুরো টার্মটা কত কমছে, তাহলে টাও টাইম লাইফ টাইম কমছে, যত এনার্জি কমছে টাইম লাইফ টাইম বাড়ছে। তাহলে আমরা পরিষ্কারভাবে যেটা লিখতে পারি লগ টাও ইকুয়াল টু c1 একটা কনস্ট্যান্ট রুট c1 বাই রুট ই মাইনাস c2, আমরা এইভাবে ফাইনালি এটাকে লিখতে পারি, লাইফ টাইমটাকে এইভাবে ডিফাইন করতে পারি। তো এই ছিল পুরো অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম টানেলিং বা আলফা ডিকের এক্সপ্লেনেশন। সো ফাইনালি আমরা এসে গেছি অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন একেবারে লাস্ট পর্যায়ে। তো আমরা এখানে বলেছিলাম যে এই যে নতুন চ্যাপ্টারটা শুরু করব তাতে তিনটে কেস করব, একটা করেছি স্টেপ পোটেনশিয়াল, আর একটা করেছি পোটেনশিয়াল ব্যারিয়ার, আর পোটেনশিয়াল ব্যারিয়ারে কোয়ান্টাম টানেলিং আমরা ব্যাপারটা দেখতে পেলাম আর তার একটা অ্যাপ্লিকেশন দেখে নিলাম। এবার লাস্ট যেটা টার্ম আছে সেটা হচ্ছে দ্য স্কোয়ার পোটেনশিয়াল ওয়েল। তো স্কোয়ার পোটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা প্রথমে এটা করেও ছিলাম যে কেসটা যখন ই লেস দেন ভি জিরো ছিল, এবার আমরা দেখব কেসটা ই যখন গ্রেটার দেন ভি জিরো থাকে। তো সেই কেসে পোটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে পোটেনশিয়ালটা কি কি হতে পারে, পোটেনশিয়ালটা এরকম থাকবে যখন x লেস দেন জিরো তখন হচ্ছে পোটেনশিয়াল জিরো, ভি জিরো কখন না x থেকে এর মধ্যে, x যখন জিরো থেকে এর মধ্যে রয়েছে, আর আবার জিরো যখন x গ্রেটার দেন এ হয়েছে, অর্থাৎ x ইকুয়াল টু জিরো আর x লেস দেন জিরো আর x গ্রেটার দেন এতে পার্টিকেলটা ফ্রিলি থাকছে, ফ্রি পার্টিকেল হিসেবে বিলং করছে রিজিয়ন 1 আর রিজিয়ন 3 তে। তো রিজিয়ন 1 আর রিজিয়ন 3 তে ওয়েভ ফাংশনটা সেম হবে, কি হবে না শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি তাহলে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস এন হবে, ডি টু সাই বাই ডি এক্স টু থাকবে ইকুয়াল টু ই সাই হবে, যেহেতু পোটেনশিয়াল জিরো। তাহলে ফাইনালি যেটা আসবে ডি টু সাই বাই ডি এক্স টু প্লাস কে স্কোয়ার সাই ইকুয়াল টু জিরো, যেখানে কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে টোয়াইস এম ই বাই এইচ কার স্কোয়ার। তো এটা আমরা ফ্রি পার্টিকেল পেলাম। এবার রিজিয়ন 2 তে দেখবো কি হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিজিয়ন 2 তে কিন্তু পার্টিকেলটা ফ্রি নেই, পার্টিকেলের একটা নির্দিষ্ট পোটেনশিয়াল রয়েছে। তো তখন অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি আমি অ্যাপ্লাই করি, dx2 মাইনাস v0 সাই ইকুয়াল টু ই সাই, যেটা আসবে হচ্ছে d2 সাই dx2 প্লাস ক্যাপিটাল কে সাই ইকুয়াল টু 0,
যেখানে ক্যাপিটাল কে হচ্ছে কে স্কোয়ার, অবশ্যই কে স্কোয়ার হচ্ছে টুয়াইস এন ই প্লাস ভি জিরো বাই এইচ কাট স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়েশনগুলো কি কি দাঁড়াচ্ছে? তাহলে ইকুয়েশনগুলো তাহলে আসছে, অর্থাৎ জেনারেল সলিউশন, যেটা জেনারেল সলিউশন আসছে এ ই আই কে এক্স প্লাস বি ই মাইনাস আই কে এক্স, কখন না যখন এক্স লেস দেন জিরো। সি ই আই ক্যাপিটাল কে এক্স প্লাস ডি ই মাইনাস ক্যাপিটাল কে এক্স, কখন না যখন জিরো থেকে এর মধ্যে রয়েছে। আর আরেকটা হচ্ছে কত, এফ ই আই কে এক্স, শুধু কখন না এক্স গ্রেটার দেন এ। মাইনাসটা নিচ্ছি না কেন, কারণ রিফ্লেক্ট ব্যাক করার কোনো চান্স নেই, শুধু ট্রান্সমিট করে যাবে, তাই পজিটিভ এক্স অ্যাক্সিসের ব্যাপারটা থাকবে। তো এই টার্মটা এটা কিছুই না, এটা শুধু ফ্রি ওই বাউন্ডারির ভিতরে কি হচ্ছে। আর এইটা হচ্ছে অপশন যেটা এ, যেটা আছে এ ই আই কে এক্স, সেটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ, এটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়েভলেন্থ, আর এটা হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভলেন্থ। তো এইসবকে ইউজ করে আমরা রিফ্লেকশন আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ফাইন্ড করতে পারি। সেটা কি কি হবে, এগুলো আমরা আগেও করেছি, আর ডাইরেক্ট আমি সেই জন্য বলে দিলাম যে আর এর ভ্যালু আসবে এইটা, টি এর ভ্যালু আসবে এইটা, আর যেখানে আর প্লাস টি ইজ ইকুয়ালস টু 1 হবে। আর শেষে কয়েকটা কথা বলার আছেই, যে আমরা কি দেখলাম না, আর প্লাস টি ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ ক্লাসিক্যালি যেটা আমরা জানতাম যে টি পুরোটাই 1 হওয়ার কথা, ইউনিটি হওয়ার কথা, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু দেখছি যে টি পুরোপুরি 1 হচ্ছে না, 1 এর চেয়ে কম আসছে। আর এখানে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে কন্ট্রাডিকশনটা ক্রিয়েট করছে। আর ট্রান্সমিশনটা হচ্ছে কেন না, ট্রান্সমিশনটা তাহলে কি হচ্ছে না, আমরা দেখবো যে ট্রান্সমিশনের যে আমি এক্সপ্রেশনটা আমি ফাইনালি দিলাম, তো ই যখন 0 হচ্ছে তখন কিন্তু ট্রান্সমিশনও 0 হচ্ছে। আর ই যখন জিরো থেকে বাড়তে শুরু করছে, তখন টিও কিন্তু 0 থেকে বাড়তে শুরু করছে, একটা অসিলেটরি ভাবে, ওকে, অসিলেশন করছে। অর্থাৎ কি হচ্ছে না, লার্জ ভ্যালু কোনটা, ইউনিটি অবধি যাচ্ছে, আর ইউনিটি আবার ইউনিটি থেকে নেমে আসছে, এইরকম টাইপের একটা প্লট তৈরি করছে না। সেটা কীরকম হচ্ছে, যদি এরকম দেখি, এদিকে যদি ই বাই ভি জিরো আমি রেশিওটাকে নিই, আর এদিকে যদি আমি ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটাকে নিই, তাহলে এটা ঠিক এরকম আসবে। এটা হচ্ছে 1, এরকম টাইপের একটা অসিলেটরি গ্রাফ প্লট করবে, যেটার ম্যাক্সিমা আর মিনিমাটা বলে দিই। ম্যাক্সিমা তখনই হবে যখন কে ইন্টু এ হবে হচ্ছে এন পাই, যেখানে এন হচ্ছে 1 2 3 মানে ইন্টিজার, এটা হচ্ছে ম্যাক্সিমা। আর মিনিমা কখন হবে না, যখন কে ইকুয়াল টু 2n প্লাস 1 বাই ইন্টু পাই বাই 2 হবে, তখন হবে হচ্ছে মিনিমা। আর পারফেক্ট ট্রান্সমিশন তখনই হবে, পারফেক্ট ট্রান্সমিশন যখন পোটেনশিয়ালের যে উইথটা, এটা এটা 2 পাই বাই কে ইন্টিগ্রাল মাল্টিপল হবে, তখন পারফেক্টলি ট্রান্সমিশন ঘটবে। তো এই ছিল আমার অ্যাপ্লিকেশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনের ক্লাস। নেক্সট ভিডিওতে আমি লিনিয়ার হারমোনিক অসিলেটর আমি শুরু করবো, লার্জ হেড্রন কোলাইডার নয়। তো এই অবধি ছিল, থ্যাংক ইউ।